আমরা আমাদের পড়াটা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে যে প্রজেক্টাইল মোশন শুরু করছিলাম, আমাদের বেসিক কনসেপ্ট গুলো আমরা লাস্ট ক্লাসে ক্লিয়ার আউট করে নিছি। হ্যাঁ, আমরা আমাদের বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার আউট করে নিয়েছিলাম যে when you throw something, ওইটাকেই তখন আমরা বলবো একটা অবজেক্টকে থ্রো করে দেওয়ার পর সে কি করবে, it will move in a parabolic path. ওকে, প্রজেক্টাইল কি করে, a projectile moves in a parabolic path. সো তাহলে এই জিনিসটা আমরা লিখে রাখি, ইনফরমেশনটা, a projectile moves in a parabolic path. প্যারাবোলা মানে কি, প্যারাবোলা মানে y equal to x square or x equal to y square, এগুলা টাইপের গ্রাফের যে শেপ আসে ওরকম। ঠিক আছে, প্যারাবোলিক পাথ। ওকে, তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি, যে আমরা এরকম একটা অবজেক্টে একটা অ্যাঙ্গেলেও ছুঁড়ে মারতে পারি। হ্যাঁ, আমরা একটা অ্যাঙ্গেলে যখন নাকি এটাকে থ্রো করব, যে অ্যাঙ্গেলে দ্য ভেলোসিটি ইজ u, এখন it is making an angle theta degree with the horizontal, it is making an angle theta degree with the horizontal. So এখানে কি হবে, তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি থাকবে, তার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি থাকবে। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটির জন্য সে সামনে যাবে, আর যেদিকে হরাইজন্টাল ভেলোসিটি ওইদিকে যাবে, এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটির জন্য সে ইনিশিয়ালি উপরে উঠবে, দেন গ্র্যাভিটির জন্য ডিসিলারেট করে করে ম্যাক্সিমাম হাইটে যায় রেস্টে আসবে, দেন আবার কি করবে, নিচের দিকে অ্যাসেলারেট করতে করতে আবার ভেলোসিটি বাড়বে আর কি। তো এখানের মধ্যে আমরা কয়টা টার্ম আলাদা আলাদা করে জেনে রাখছিলাম, যে দ্য হরাইজন্টাল ডিসটেন্স কভার্ড বাই আ প্রজেক্টাইল ইজ নোন অ্যাজ রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল। ওকে, দ্য হরাইজন্টাল ডিসটেন্স কভার্ড ইজ কল্ড দ্য রেঞ্জ, এন্ড যেইটুকু টাইম সে কি থাকে, এয়ারে থাকে, ওই টাইমটাকে আমরা কি বলি, ওই টাইমটাকে আমরা বলি টাইম অফ ফ্লাইট অফ দ্য প্রজেক্টাইল। এখন এখানের মধ্যে কনসেপ্টের ব্যাপারগুলি কি, যে একবার যখন নাকি আমরা একটা অবজেক্টকে থ্রো করে ফেলছি, দা অনলি ফোর্স অ্যাক্টিং অন দা অবজেক্ট ইজ ইটস ওয়েট, যে তার উপর শুধু কি কাজ করবে, ওয়েট কাজ করবে। ওকে, তো তার মানে কি, এয়ার রেজিস্ট্যান্স কে আমরা নেগলিজিবল ধরতেছি। ওকে, ভালো কথা। সো এয়ার রেজিস্ট্যান্স ইজ কনসিডার্ড নেগলিজিবল আনলেস আদারওয়াইজ স্টেটেড, যদি না আমাদেরকে বলে দেয় তো তাহলে আমরা কি ধরে নিব, এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল। এন্ড horizontal and vertical motion are independent of one another. তার মানে কি, horizontal motion does not have any effect on vertical motion, vertical velocity will also have no effect on the horizontal one. So তাহলে যেহেতু শুধু একটা ফোর্সই কাজ করতেছে and that force is perfectly vertical, so ওই ফোর্সের তো horizontal direction এ কোনো ইফেক্ট থাকবে না, থাকবে that force, the weight এর কি হবে না, horizontal direction এ কোনো ইফেক্ট হবে না আর থাকবে না। সো তাহলে হরাইজন্টাল ডিরেকশনে আমাদের যে ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল, তো তার মানে ওই ইনিশিয়াল ভেলোসিটিটা আর কখনো চেঞ্জ হবে না। একবার প্রজেক্টাইলটা থ্রো করে দেওয়ার পর দ্য হরাইজন্টাল ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট। কেন হরাইজন্টাল ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট? বিকজ দেয়ার ইজ নো আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন। সো তাহলে এইগুলা কনসেপ্ট আমরা ক্লিয়ার করে রাখছিলাম। এন্ড ভার্টিক্যাল ভেলোসিটিটা কি হবে, ভার্টিক্যাল ভেলোসিটিটা হবে যে যখন নাকি থ্রো করছে সে উপরে যাবে, উপরে যাইতে সময় সে কি করতেছে, ইট ইজ গোয়িং এগেইনস্ট গ্র্যাভিটি, তাই না? when it is going upward it is going against gravity, so তাহলে it will decelerate, and when it will reach the maximum height এরপর সে আবার কি করবে, গ্র্যাভিটির জন্য নিচের দিকে অ্যাসেলারেট করবে। এইগুলা ব্যাপার আমরা পড়ে রাখছিলাম। দেন আমরা ভেলোসিটি এট ডিফারেন্ট স্টেজেস, সো এইভাবে করে আমরা ড্র করছি যে ইনিশিয়াল ভেলোসিটি, তার হরাইজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট নিছিলাম, দেন বলছি যে এই পয়েন্টে তার হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট কেমন হবে, এই পয়েন্টে কেমন হবে, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টে আমরা এরকম কম্পোনেন্ট গুলো ড্র করে আর হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ভেলোসিটি গুলি শো করে দেখাইছি। সো এখানের মধ্যে সবচেয়ে নোটিসেবল জিনিসটা কি, UH, that is the horizontal component of initial velocity, this is always the same. Why always the same? Because there is no unbalanced force acting in the horizontal direction. So তার মানে আমরা যে বলতাম যে at maximum height velocity is zero, at maximum height তাহলে কোন velocity zero, vertical velocity will be zero. Okay, at maximum height vertical velocity will be zero, the horizontal velocity will remain as it was. দেন আমরা ক্যালকুলেশনের এখানের মধ্যে কি করছি, আমরা বলছিলাম কি করব,
we will consider vertical motion and horizontal motion separately. আমরা আলাদা আলাদা করে ইনফরমেশন গুলো লিখে রাখবো যেন আমাদের ক্যালকুলেশনের সময় মিক্স আপ না হয়ে যায়। অনেকজন লিটারেলি অনেকজন একটা ভুল করে, কি ভুলটা করে, তারা হরাইজন্টাল মোশন কনসিডার করতে সময় অ্যাসেলারেশনের ভ্যালু নিয়ে নেয় 9.81। এটা খুবই বড় একটা বাজে মিস্টেক, যে হরাইজন্টাল ভেলোসিটি তো আমাদের কনস্ট্যান্ট থাকবে, which means the acceleration will be what? The acceleration will be 0 meter per second square. So তাহলে এই ব্যাপারটা অলওয়েজ যেন তোমাদের অ্যালার্ট থাকো। এর জন্য আমি এরকম আলাদা করে তোমাদেরকে ক্যালকুলেশন করতে বলছি, যে হরাইজন্টাল মোশন আলাদা কনসিডার করবে, ভার্টিক্যাল মোশন আলাদা কনসিডার করবে, একদম সেপারেটলি। সিন্স একজন আরেকজনের উপর কোনো ইফেক্ট রাখে না, সো তাহলে এখানে আমাদের কোনো প্রবলেম হবে না। দেন আমরা রেঞ্জ অফ দা প্রজেক্টাইল একটা স্পেশাল কেসের জন্য, কোন স্পেশাল কেস? The special case is that when the vertical displacement of the projectile is 0, মানে কি, তুমি ওই অবজেক্টটাকে যেই হাইট থেকে রিলিজ করছো, যেই হাইট থেকে থ্রো করছো, সে যদি উপরে উঠে আবার সেম হাইটেই ফেরত আসে, হ্যাঁ, সে যদি আবার সেম হাইটেই ফেরত আসে, সো তাহলে the overall vertical displacement is 0. So overall vertical displacement যদি 0 হয়, then range or the horizontal distance covered by the projectile can be found using this direct formula, যে এই ফর্মুলা দিয়ে ডাইরেক্টলি বের করে ফেলা যায়। বাট এইটা আর এখন নতুন স্পেসিফিকেশনে অ্যালাউড না, যে ডাইরেক্টলি এই ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন করা অ্যালাউড না। হোয়াট ইউ ক্যান ডু, তুমি নরমাল ট্রেডিশনাল ওয়েতে সুভাত ইকুয়েশন ইউজ করে করে বের করলা, জাস্ট অ্যানসারটা চেক করার জন্য তুমি কি করতে পারো, রেঞ্জের ফর্মুলা ইউজ করে রেঞ্জটা বের করতে পারো। অর এমসিকিউ টাইমে তারা তো আর ওয়ার্কিং দেখবে না, এমসিকিউ টাইমে তুমি সুন্দর মতো রেঞ্জের ফর্মুলা ইউজ করে বের করতে পারো। বাট মেইনলি কেয়ারফুল থাকতে হবে কি, তোমার যে কন্ডিশনের জন্য রেঞ্জের ফর্মুলাটা ডেরাইভ করা হয়েছে, ওই কন্ডিশনের কোশ্চেন তুমি পাইছো নাকি। হ্যাঁ, কন্ডিশন এরকম অলওয়েজ ফুলফিল নাও করতে পারে, ওগুলা জিনিসে আমরা আজকে এক্সপ্যান্ড করব। ওকে, সো এই রেঞ্জের ফর্মুলাটা ডেরাইভ করছিলাম একটা সার্টেন রিজনে, কোন রিজনে, যে the angle at which the range of a projectile is maximum is when the angle of projectile is 45 degree with the horizontal, যে হরাইজন্টালের সাথে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমরা কোন অবজেক্ট এরকম প্রজেক্ট করি বা থ্রো করি, তখন কি করবে, তখন ইট উইল কভার দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স। বুঝা গেছে ব্যাপারটা সবার কাছে? এটা আমরা লাস্ট ক্লাসের একটা ছোটখাটো রিভিউ দিলাম যেন তোমাদের কনসেপ্ট গুলো আবার রিক্যাপ হয়ে যায়। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে লাস্ট ক্লাসের থেকে? না, নাই। ওকে, থ্যাংক ইউ। সো এখন হোয়াট উই উইল ডু, এখানের জন্য আমরা ম্যাথ করব আজকে কয়টা, হ্যাঁ, আমরা একটা ওয়ার্কশিট আজকে এরকম সলভ করব। আমরা যেই টাইপের মোশন শিখছি, হ্যাঁ, আমরা যতটুকু প্রজেক্টাইল মোশন শিখছি, এই মোশন ইউজ করে আমরা অলমোস্ট সব প্রজেক্টাইলের ম্যাথ করতে পারবো। জাস্ট একটা ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্টাইলের ম্যাথ আসে, ওইটা আমরা দেখাবো একটু পরে। ফার্স্টে তোমরা যা শিখছো, হ্যাঁ, তোমরা যা শিখছো এইটার উপরে আমরা যে এইটা শিখা এখনো বাকি, এটা কেমন টাইপের প্রজেক্টাইল, এটাকে বলে হরাইজন্টাল প্রজেক্টাইল। এটা আমরা একটু পরে করব, আজকেই করব একটু পরে। ওকে, সো নাও ফার্স্টে এইটা কোশ্চেন নাম্বার 2 টা আমরা ফার্স্টে করব। ওকে, ফার্স্টে কোশ্চেনটা দেখো কি বলছে। কোশ্চেনটা এমন বলতেছে, দ্য ফটোগ্রাফ শোজ অ্যান অ্যাথলিট পারফর্মিং আ লং জাম্প, যে একটা লং জাম্পে কি হয়, অনেকক্ষণ দৌড়া দৌড়ায় আসে, একটা সার্টেন মার্কার থাকে, ওই মার্কারের আগে লাফ দিয়ে তার কি করতে হয়, যত বেশি হরাইজন্টাল ডিসটেন্স সে কভার করতে পারবে তত তার পয়েন্ট হবে, এমন টাইপের ব্যাপারটা। হ্যাঁ, সো এখন বলতেছে at take off his horizontal speed is 8 meter per second. তো তার মানে the horizontal component is what? The horizontal component is 8 and the vertical component is 2.8. So তাহলে we know both the horizontal component and vertical component, তাই না? So তার মানে আমরা কি জানি, আমরা u cos theta, horizontal component কি হবে, u cos theta, and vertical component হবে u sin theta. So we know those values, যে uh initial horizontal velocity, uv this is the initial vertical velocity. Okay,
হ্যাঁ, এত কোশ্চেন পেপার, সব তো কোশ্চেন পেপারে আছেই। এটা তোমাদের প্রজেক্টাইলেরও কোশ্চেন পেপার দিব, তখন পাবা। আর এটা শুধু এডএক্সেল এর আমরা করব না, আমরা অন্য বোর্ডের গুলাও করব। ফার্স্টে এডএক্সেল এর গুলা মেইন প্রায়োরিটি দিয়ে আগে শেষ করব আর কি। ঠিক আছে সাইমা? ওকে, সো নাও এ নাম্বারে বলতেছে একটা কথা। আচ্ছা, কোনটা ইউ কস থিটা কোনটা ইউ সাইন থিটা, এটা তো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না, কিসের হ্যাঁ, সাথে অ্যাঙ্গেল আমরা বলতেছে? হরাইজন্টালের সাথে ধরে নেই সব সময়, বেশিরভাগ আচ্ছা, সময় আমাদের হরাইজন্টাল। অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল, বুঝছো? এর জন্য আচ্ছা, যে দিস ইজ ইউ, দিস ইজ থিটা, সো তাহলে দিস ইজ horizontal, so u cos theta, and this is vertical, so this is u sin theta, তাই না? So that is the case. Okay, now বলতেছে a নাম্বারে show that the time কি বলে the total time the athlete spends in air is about 0.6 second. তো তার মানে কি time of flight 50 years এর কোশ্চেন পেপার এতগুলা না। প্রজেক্টাইল নিয়ে অনেক কোশ্চেন আসে দেখো, অনেক অনেক ওয়ার্কশিট পাবা বা অনেকগুলা কোশ্চেন পাবা আর কি, বুঝছো? প্রজেক্টাইল খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো এখন এখানের জন্য তারা কি বের করতে বলছে? টাইম অফ ফ্লাইট শো করতে বলছে, যে টাইম অফ ফ্লাইট হলো 0.6 সেকেন্ডের কাছাকাছি। ওকে, 0.6 সেকেন্ডের কাছাকাছি এটা শো করতে বলছে। নাও বলতেছে assume that his center of gravity is the same height at take off and landing. সো একদম স্পেসিফিক্যালি আমাদের একটা কথা বলে দিছে, যে যেই হাইট থেকে টেক অফ করছে ওই হাইটে সে ফেরত আসছে। এই টাইপের ম্যাথই তো আমরা একটু আগে দেখে আসছি, ওর লাস্ট ক্লাসে আমরা দেখে আসছিলাম। সো we will consider what? Considering vertical motion. CVM মানে কি? এসাস considering vertical motion. ওকে, হ্যাঁ অনেক এই জিনিসটাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। কনসিডারিং ভার্টিক্যাল মোশন, হোয়াট উই ক্যান ডু। এখানের মধ্যে দেখো আমরা ফার্স্টে লিখে ফেলি ভার্টিক্যাল কি কি জানি। ইনিশিয়াল ভেলোসিটি জানি কত? ইনিশিয়াল ভেলোসিটি ইজ 2.8 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি ইজ আপওয়ার্ড, রাইট সাইমা? ইনিশিয়াল ভেলোসিটি ইজ আপওয়ার্ড, সো তাহলে জি কে কি ধরবো, পজিটিভ অর নেগেটিভ? নেগেটিভ, ওকে থ্যাংক ইউ। সো তাহলে নেগেটিভ, সো দ্যাট ইজ নেগেটিভ 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো আমি এখন বুঝাচ্ছি, তো এর জন্য মনে হইতেছে যে অনেক স্লো যাচ্ছে, কিন্তু তোমরা যখন নাকি একবার ক্যাচ করে ফেলতে পারবা তখন দেখবা যে ব্যাপারগুলো একদম ইজি। ওকে ঠিক আছে, মাইকে প্রবলেম করলে সমস্যা নাই, এটা বলবা, এটা ব্যাপার না। সো এখন এটা গেল। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উই নো, যে দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইজ হোয়াট লাবিবা? দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইজ 0। Zero. এটা কিভাবে বুঝলাম? বিকজ এইখানে বলে দিছে যে দ্য জাম্পার টেক অফ যেই হাইট থেকে করছে ল্যান্ড করছে সেম হাইটে, তো তার মানে কি ওভারঅল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? 0। সো উই নো দ্য থ্রি ইনফরমেশনস, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি, উই নো দ্য অ্যাসেলারেশন, উই নো দ্য ডিসপ্লেসমেন্ট। এখন বের করতে বলছে কি? বের করতে বলছে টাইম অফ ফ্লাইট, যে কতক্ষণ সে এয়ারে ছিল। সো আমরা কোন ফর্মুলা ইউজ করব? সুভাত ইকুয়েশন থেকে S is equal to UT plus half AT হাফ square. এটি স্কয়ার। S is equal to UT plus half AT squared. ওকে, সো এখন এখানের জন্য S কত? S হলো 0, U হলো 2.8, T কত জানি না, এটাই তো আমরা বের করব, প্লাস হাফ ইনটু মাইনাস 9.81 ইনটু T স্কয়ার্ড। সো এখানে থেকে T টাকে যদি সাবজেক্ট করি, অনেক অনেক আগে আমাদেরকে লিখে পাঠাইছে যে T টাকে যদি সাবজেক্ট করা হয় এটা আমাদেরকে কি দিবে? T টাকে সাবজেক্ট করলে এটা আসবে যে 2 into 2.8 divided by 9.81, এটা আসে না নাকি? টি টাকে কিভাবে সাবজেক্ট করছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? 0.57। 0.57, এরপর কিছু নাই? অনেক কিছু আছে। তো কি আছে ওটা বলো, এর পরের লাইনে আমরা ফাইনাল 0.84 0.85। ওকে 0.85 সামথিং এত সেকেন্ড। সো এখন শো করতে বলছে টু সিগনিফিকেন্ট ফিগারে, কি বলে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে। সো তাহলে আমরা দিব কত? টু সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার, সো দ্যাট
হোয়াট হ্যাপেন্স, আমরা রাউন্ড আপ করলে যেন শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যায়। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? ঠিক আছে নাবিল, এমবি কিনে আসো, সমস্যা নাই। কারো কি কোনো কনফিউশন আছে? ফাহিম, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, সো তাহলে এই ব্যাপারটা গেল। নাও এখন বের করতে বলছে কি দেখো তো এসাস, ক্যালকুলেট দ্য হরাইজন্টাল ডিসটেন্স জাম্প বাই দ্য অ্যাথলিট। সো হরাইজন্টাল ডিসটেন্স বের করতে বলছে, তো আমাদের বুঝেই গেছে কি মোশন কনসিডার করতে হবে। হরাইজন্টাল মোশন। কনসিডারিং হরাইজন্টাল মোশন, ভেরি গুড। সো তাহলে হোয়াট ডু উই নো? ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি আমরা জানি, কত জানি? ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি ইজ 8.0 মিটার পার সেকেন্ড। 8.0 মিটার পার সেকেন্ড। সো এটা জানি। আমরা আরেকটা কথা জানি যে হরাইজন্টাল অ্যাসেলারেশন কত হবে? অলওয়েজ 0 আনলেস এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে। এয়ার রেজিস্ট্যান্স ছাড়া হরাইজন্টাল ডিরেকশনে অন্য কোনো ফোর্স কাজই করবে না। সো যেহেতু এয়ার রেজিস্ট্যান্সের কোনো কথা বলে দেয় নাই, তো তার মানে এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল। অলরাইট, সো অ্যাসেলারেশন ইজ 0 এন্ড আমাদের তো ডিসটেন্স বের করার জন্য আরেকটা ইনফরমেশন অ্যাট লিস্ট লাগবে, দুইটা ইনফরমেশন দিয়ে তো হবে না। তো এখন আমরা কি জানি? আমরা জানি এখানের মধ্যে টাইমটা তার কি লাগছে, যতক্ষণ এয়ারে ছিল ততক্ষণই তো সে হরাইজন্টাল ডিসটেন্স কভার করছে। সো তাহলে টাইম আমরা জানি, একটু আগে বের করছি, টাইম কত? 0.57 0.57 সেকেন্ড মাত্র বের করলাম। নাও লেটস ডু দ্য ক্যালকুলেশন। কোন ফর্মুলা ইউজ করব ডিসটেন্স বের করার s জন্য? equal ut plus half at square। s equal to ut plus half at squared. ওকে, s equal to ut plus half at squared. নাও s তো বের করব, u হলো 8, t হলো 0.57, ওকে, প্লাস এটা লিখা না লিখা একই কথা, অ্যাসেলারেশন তো 0, সো তাহলে এটা না লিখলেও কোনো প্রবলেম নাই। সো হোয়াট ডাজ দ্যাট গিভ আস? কত আসে? 8 into 0.57 4.56 কত বুঝি নাই? 4.56 5.56 4.56 4.56 সরি 4.56 4.56 মিটার, কিন্তু এটাকে লিখবো কত? ও 4.6 4.6 লিখবো, বিকজ গিভেন ইনফরমেশন টু সিগনিফিকেন্ট ফিগারে আছে, ফাইনাল অ্যানসার আমরা কি দিব? টু সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার দিব। সো তাহলে দিস উইল বি হোয়াট? দিস উইল বি 4.6 মিটার। ওকে, কার কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? সামি বুঝছো? হ্যাঁ ভাই। ওকে, ভেরি গুড। নাও লেটস সি কোশ্চেন নাম্বার সি। কি বলতেছে? ইন রিয়েলিটি when the athlete lands, his center of gravity is 50 centimeter below, is 50 centimeter lower than the position of the takeoff. হ্যাঁ, বলতেছে যে ইন রিয়েলিটি ব্যাপারটা এমন হয় যে সে দাঁড়ায়, সে দৌড়ায় এসে দাঁড়ানো অবস্থায় সে লাফ দিছে, কিন্তু ল্যান্ড করতে সময় সে কি করে? বসে যায়। দেখো যে ল্যান্ড করতে সময় এই যে তার বাটকটা যেখানে যে প্লেস হবে, ঠিক আছে, ওইটাই তো তার ল্যান্ডিং পজিশন। সো তার মানে ব্যাপারটা হলো এরকম যে সে জাম্প করতেছে এই হাইট থেকে, কিন্তু ফল করতেছে একদম যায় গ্রাউন্ডে, তাই না? সো তার মানে ব্যাপারটা তারা এই জিনিসটা বলতেছে যে ল্যান্ড করতেছে 50 সেন্টিমিটার উপর থেকে, কিন্তু কি বলে জাম্প করতেছে ও টেক অফ করতেছে 50 সেন্টিমিটার অ্যাবাভ দা গ্রাউন্ড, বাট যখন ল্যান্ড করতেছে তখন একদম পুরোপুরি গ্রাউন্ড লেভেলে নেমে আসছে। ব্যাপারটা কি বুঝতে পারলা তারা কি বললো? ডিসপ্লেসমেন্ট মাইনাস 50 সেন্টিমিটার। ভেরি গুড, ডিসপ্লেসমেন্ট মাইনাস 50 সেন্টিমিটার। ওকে, ওইটা আমরা দেখবো। এখন বলতেছে এই যে সে এক্সট্রা যে নিচে নামতেছে, দেখো এসাস ব্যাপারটা কি? আমরা যদি আমাদের প্রিভিয়াসটা এঁকে আসি, প্রিভিয়াস ব্যাপারটা হলো এরকম, প্রিভিয়াসলি আমরা চিন্তা করছিলাম সে যেই হাইট থেকে জাম্প করছে ওই হাইটে এসে ফেরত আসছে। সো এইখানে সে বেশি টাইম এয়ারে ছিল নাকি এইখানে সে বেশি টাইম এয়ারে ছিল? উপরেরটাতে। উপরেরটাতে সে বেশি টাইম এয়ারে ছিল। কেন? বিকজ সে এই যে 50 সেন্টিমিটারে এসে, আমি এটাকে অন্য একটা কালার দিয়ে মার্ক করি, সে এখানে এসে তার
মোশনটা শেষ করে নাই, সে কি করছে আরো এক্সট্রা কিছু টাইম সে এয়ারে ছিল, এন্ড ইভেন্চুয়ালি সে কি করছে এতটুকু ডিসটেন্স, এইটুকু ডিসটেন্স সে এক্সট্রা কভার করছে, তাই না? এইটুকু ডিসটেন্স সে কি করলো এক্সট্রা কভার করলো। ব্যাপারটা কি সবাই বুঝতে পারতেছো কেন এটা এক্সট্রা ডিসটেন্স হয়? ওকে, সো তাহলে সবাই যদি বুঝতে পারো তো তাহলে ব্যাপারটা ভালো। সো দিস ইজ দ্য এক্সট্রা ডিসটেন্স এন্ড বলতেছে ক্যালকুলেট দ্য এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স, দিস এনেবলস দ্য অ্যাথলিট টু জাম্প। এই যে অ্যাথলিটটা যে জাম্প করছে সে এখন এক্সট্রা কতটুকু হরাইজন্টাল ডিসটেন্স কভার করতেছে এইটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে। সো এটা কিভাবে ক্যালকুলেট করা যায়, কারো আইডিয়া আছে এটা কিভাবে ক্যালকুলেট করতে পারি আমরা? কনসিডারিং হরাইজন্টাল মোশন। কনসিডারিং হরাইজন্টাল মোশন, সো তখন তো তোমার টাইম লাগবে। এখন টাইম তো তুমি জানো না যে এক্সট্রা কতটুকু টাইম সে কভার করছে, তুমি ওটা জানো না। সো হোয়াট উই নিড টু ডু, আমরা ফার্স্ট একদম পুরো ট্রেডিশনাল ওয়েতে যাই, দেন একটা চোরা প্রসিডিওর দেখাবো। চোরা প্রসিডিওর অ্যাকচুয়ালি না, ওটাও আমাদের নরমালি ইউজ করা যায়। সো লেটস সি, দিস ইজ দ্য এক্সট্রা ডিসটেন্স। সো এখন এখানের মধ্যে ফার্স্টে কনসিডারিং ভার্টিক্যাল মোশন, এভরিথিং ইজ সেম অ্যাজ বিফোর, যে এভরিথিং ইজ সেম অ্যাজ বিফোর, ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি এইটা জি হলো নেগেটিভ, জাস্ট ডিসপ্লেসমেন্টটা 0 মিটার না হয়ে কত হবে -50 মিটার, তাই 50 সেন্টিমিটার, তাই না? সো তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ইজ 2.8 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ সেম অ্যাসেলারেশন। নাবিল কি বলতেছো বুঝি নাই। ভাইয়া সেন্টিমিটারে কি কনভার্ট করে মিটার নিব না? হ্যাঁ হ্যাঁ, সেন্টিমিটারকে কনভার্ট করে মিটারে নিতে হবে। 0.0 মানে 0.5। ওকে, এন্ড এখানের মধ্যে কি the displacement over here is not 0, it is actually what -50 centimeter, which is -0.5 meter. Now let's calculate the time of flight. How to calculate the time of flight? আবার same procedure কি s equal to আচ্ছা, ut plus half at squared. তো এখন এখানে থেকে আমরা কি পাবো, এখানে থেকে আমরা টাইমের ভ্যালুটা পাবো। সো s is equal to -0.5, u is equal to 2.8, সরি 2.8 into t, t কত জানি না, প্লাস হাফ ইনটু -9.81 ইনটু t স্কয়ার্ড। সো এখন এখানে থেকে t এর ভ্যালুটা কত আসে বলে ফেলো তো এসএস। t এর ভ্যালু দাঁড়াও, কারো যদি কোন স্টেপে কনফিউশন হয় তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে হবে, বুঝছো? এগুলা ম্যাথ কিন্তু আসবেই আসবে। ভাইয়া হ্যাঁ বলো। ভাই অ্যানসার তো মাইনাস ওই যে আসে। মাইনাস ও আসলে হ্যাঁ, কেন ওই যে 0.2 দুইটা আসবে তো, দুইটা মাইনাসে অ্যানসার কেন? আসবে। 0.28 প্লাস আসবে। মাইনাসে কেন? একটা মাইনাসে কেন, ব্যাপারটা হলো এরকম, তোমাদের কাইনেমেটিক্স যে তোমরা ও লেভেলসে বুঝে বুঝে করো না, এই ব্যাপারটা আমি বুঝছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি জিরো ডিসপ্লেসমেন্টের সময়, জিরো ডিসপ্লেসমেন্ট তার কোন জায়গায় কোন জায়গায়, এই জায়গায় আর এই জায়গায়, তাই না? এই দুইটা জায়গায় হলো জিরো ডিসপ্লেসমেন্ট। এই সময় হলো টাইম জিরো, লঞ্চিং সময় হলো টাইম টি ইকুয়ালস টু জিরো। সো এখন একটা টাইম আসবে যে টি হবে নেগেটিভ, যে সময় সে জিরো ডিসপ্লেসমেন্টে ছিল, আর একটা টাইম আসবে যে টি ইজ ইকুয়াল টু পজিটিভ সামথিং, তখন আবার তার ডিসপ্লেসমেন্ট কত হবে, জিরো হবে। এই ব্যাপারগুলো তোমাদের কাইনেমেটিক্সে আরো বুঝে বুঝে করে আসা উচিত ছিল, এগুলো তো আমি বুঝাই দিব, সমস্যা নাই। সো এখন এসএস পজিটিভ অ্যানসারের ভ্যালুটা বলো, কত আসে টাইম? অ্যানসার আসে হলো কি একটা আসে -0.14 আর একটা হচ্ছে 0.71। 0.71 সেকেন্ড। সো এখন এখানের মধ্যে দেখো আগের বার কত টাইম পাস করছিল, 0.57,
এখন দেখো টাইম অফ ফ্লাইটটা বেড়ে গেছে না এসাস? হ্যাঁ। সো এই যে এক্সট্রা টাইম অফ ফ্লাইটটা, এই এক্সট্রা টাইম অফ ফ্লাইটের জন্য সে কি করবে? এই এক্সট্রা টাইম অফ ফ্লাইটের জন্য সে এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স কভার করতে পারবে, তাই না? সো তাহলে এখানের জন্য কাজটা কি? লেটস কনসিডার ভার্টিক্যাল মোশন নাও। এই ডায়াগ্রামটা মুছে দেই, জাস্ট উপরেরটা, ওখানের মধ্যে তো এক্সট্রা ডিসটেন্স কোনটা ওটা দেখাই দিছি। নাও কনসিডারিং হরাইজন্টাল মোশন, এভরিথিং ইজ সেম অ্যাজ বিফোর। এটা হলো 8.0 ছিল, অ্যাসেলারেশন ওয়াজ 0 এন্ড টাইম মাত্র আমরা বের করলাম, দ্যাট ইজ 0.71 সেকেন্ড। সো হোয়াট ইজ দ্য এক্সট্রা, কি বলে, হোয়াট ইজ দ্য ডিসটেন্স কভারড নাও? এখন টোটাল ডিসটেন্স কত আসে? s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার্ড, or s ইকুয়াল টু 8 into 0.71 প্লাস 0। এটা অ্যাসেলারেশন 0, এটা লিখলাম না। সো এটা কত আসে? 0.56 ওয়াট। 5.6 কত আসে? 5.68 5.68 5.68 মিটার। সো এখন সে যে 50 সেন্টিমিটার নিচে নামতেছে, এক্সট্রা ডিসটেন্স যে একটু নিচে নামলো, এখন সে টোটাল ডিসটেন্স কভার করলো হরাইজন্টাল 5.68, আর একটু আগে কত কভার করছিল? 4.6। এখন আমরা 5.68 কে কত লিখবো? 5.7 লিখবো, তাই না? টু সিগনিফিকেন্ট ফিগারে দোনোটাই নিলাম। সো এটা থেকে মাইনাস করতে হবে না? হ্যাঁ, ওইটাই। সো এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স ইজ ইকুয়াল টু, so extra horizontal distance is equal to 5.7 minus এটা কত ছিল? 4.6, that is 1.1 meter। দেখছো জাম্পিং টেকনিক না, যে সে এক্সট্রা যদি নিজের বডিটাকে নিচে নামায় দেয়, ওকে, সো তাহলে সে কি করতে পারতেছে? এক্সট্রা একটা টাইম এয়ারে থাকতে পারতেছে উইদাউট কামিং ইন কন্টাক্ট। সো তাহলে সে ওই টাইমের মধ্যে একটা এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স কভার করলো। কত? 1.1 মিটার। 1 মিটার কিন্তু ছোটখাটো কোনো ডিসটেন্স না। সো তাহলে এটা তার প্রাইস উইনিং একটা স্টেপও হইতে পারে, যে সে 1.1 মিটার এক্সট্রা গেছিল দেখে সে প্রাইজটা জিতে গেছে, যে বেশি ডিসটেন্স কভার করে। ব্যাপারটা কি সবার ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা কোশ্চেনটা আবার দেখো তো। ওকে। সো এখন দেখো, এটা হলো আমাদের লং জাম্প রিলেটেড একটা কোশ্চেন, যে একজন অ্যাথলিট দৌড়ায় এসে লাফ দিবে, লাফ দিয়ে সে যত হরাইজন্টাল ডিসটেন্স কভার করতে পারে আর কি। হ্যাঁ, এখন বলতেছে যে লঞ্চিং এর সময়, যে টেক অফের সময় তার হরাইজন্টাল স্পিড হলো 8 মিটার পার সেকেন্ড, তার ভার্টিক্যাল স্পিড হলো 2.8 মিটার পার সেকেন্ড। ওকে, সো তাহলে দিজ আর দ্য টু ভেলোসিটিস, যে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট। আমাদের আর কম্পোনেন্টে ডিভাইড করতে হয় নাই, তারা অলরেডি করে দিচ্ছে আমাদের জন্য। সো এই কাজ আমাদের করতে হইলো না। এখন বলছে এ নাম্বারে শো দ্যাট, যে অ্যাথলেটটা অ্যাবাউট 0.6 সেকেন্ড এয়ারে থাকে, যে টাইম অফ ফ্লাইট 0.6 সেকেন্ডের কাছাকাছি হবে, এটা শো করো। সো এখন আমরা এটার জন্য কি করলাম? এটার জন্য আমরা ভার্টিক্যাল মোশন কনসিডার করলাম, যে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি জানি 2.8 and I know the vertical velocity is upward। এখন আমরা ওই যে থাম্ব রুল লিখে দিয়েছিলাম, যে চিট কোড, যে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি আপওয়ার্ড হয়, we will consider the g to be negative। সো তাহলে the acceleration is negative 9.81, initial vertical velocity is 2.8, and এইখানে তারা একটা জিনিস স্পেসিফাই করে দিয়েছে, যে assume that is center of gravity is the same for take off and landing। তো তার মানে কি, যত হাইট থেকে টেক অফ করছে তত হাইটেই সে ল্যান্ড করছে। সো তার মানে তার ওভারঅল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হইলো কত? তার ওভারঅল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হলো 0। এখন আমাদের টাইম বের করতে হবে। সো হোয়াট উই নিড টু ডু, সুবাত ইকুয়েশন থেকে আমরা বুঝে গেলাম যে উই নিড টু ইউজ হোয়াট? s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার ফর্মুলা। সো এখান থেকে আমরা টাইমের ভ্যালু পেয়ে গেছি। কত আসছে টাইমের ভ্যালু? 0.57 সেকেন্ড। ওকে, সো উই নো দ্য ভ্যালু অফ টাইম, আমাদের যা শো করতে বলছে তার সাথে মিলে গেছে। সো অ্যানসার হয়েছে, অ্যানসার যা হয়েছে এটা আমরা বুঝে গেলাম। নাও ফর বি নাম্বার। বি নাম্বারে বলতেছে এই যে সে জাম্প করলো, এই টাইমে সে কতটুকু হরাইজন্টাল ডিসটেন্স কভার করছে। হরাইজন্টাল ডিসটেন্সের কথা বলছে, সো আমাদের কি কনসিডার করতে হবে?
হরাইজন্টাল ডিসটেন্স কনসিডার করতে হবে অর হরাইজন্টাল মোশন কনসিডার করতে হবে। হরাইজন্টালি ইনফরমেশন কি জানি, হরাইজন্টাল ইনিশিয়াল ভেলোসিটি জানি। হরাইজন্টাল একটা স্পেশাল জিনিস, এটা অলওয়েজ মনে রাখতে হবে যে আনলেস আদারওয়াইজ স্টেটেড, এয়ার রেজিস্ট্যান্সের কথা যদি না বলে মানে এয়ার রেজিস্ট্যান্স নাই। ওকে, সো এয়ার রেজিস্ট্যান্স ইজ জিরো। সো তার মানে হরাইজন্টাল ডিরেকশনে কোনো আনব্যালেন্সড ফোর্স নাই, হুইচ মিন্স হরাইজন্টাল ডিরেকশনে অ্যাসেলারেশন কত হবে ফাহিম? হরাইজন্টাল ডিরেকশনে অ্যাসেলারেশন হবে জিরো। জিরো। ভেরি গুড। আর টাইম আমরা মাত্র বের করছি, টাইম কত? টাইম হলো 0.57 সেকেন্ড। ওকে, টাইম হলো 0.57 সেকেন্ড। সো দ্যাট ইজ হোয়াট উই হ্যাড। এখন এখানের জন্য কাজটা কি, যে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার্ড। এখন এখানের জন্য কাজটা কি, s ইকুয়াল টু 0.8 ইন, সো আমরা এখানে ইকুয়েশনে বসাইলাম। আর এই জিনিসটা কি আসবে, এই জিনিসটা একদম স্পেসিফিক্যালি ফর হরাইজন্টাল মোশন আমরা ডিরেক্টলি কিন্তু v ইজ, আমরা হরাইজন্টাল মোশনের জন্য আর হরাইজন্টাল ডিসটেন্সের জন্য সুভাত ইকুয়েশন ইউজ না করে ডিসটেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম ডিরেক্টলি করে ফেলতে পারি, বাট সুভাত ইকুয়েশন ইউজ করা ইজ আ গুড প্র্যাকটিস, এর জন্য ওইটাই করছি। ওকে, সো এখন হরাইজন্টাল ডিসটেন্স আসছে 4.6। ভালো কথা, আমাদের দুইটা কোশ্চেন হয়ে গেল, 3 মার্ক 2 মার্ক 5 মার্ক পেয়ে গেছি। সি নাম্বার কোশ্চেনে একটু পেঁচাইছে। কি বলছে সি নাম্বার কোশ্চেনে? বলতেছে যে তুমি তো একটু আগে অ্যাজিউম করছিলা, যে ওরা তো বলেই দিছিল অ্যাজিউম করো যে যত হাইট থেকে টেক অফ করছে তত হাইটে এসে ল্যান্ড করছে, কিন্তু ইন রিয়েলিটি তো ব্যাপারটা এমন হয় না। সে তো টেক অফ করে দাঁড়ানো অবস্থায় কিন্তু ল্যান্ড করে একদম বসে যায়। তো তাহলে কি তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কি করে, অ্যাকচুয়ালি সেম হাইটে থাকে না। দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইন দ্য ল্যান্ডিং পজিশন ইজ লোয়ার দেন দ্যাট এট দ্য টেক অফ পজিশন। তো তাহলে কতটুকু লোয়ার, 50 সেন্টিমিটার নিচে নামে। হ্যাঁ, is actually 50 centimeter lower than its position at takeoff. তো তার মানে the overall vertical displacement is not zero that we initially calculated. তো তাহলে vertical displacement initially কত? Vertical displacement is actually minus 0.5 meter. বাকি ইনফরমেশন আগের মতনই আছে, টেক অফ কোর্সে যত ভেলোসিটিতে ওইটাই ছিল, অ্যাসেলারেশন তো শুধু গ্র্যাভিটির জন্য হবে, তো তাহলে ওটা 9.81 এন্ড নেগেটিভ। সো এখন আমরা নতুন টাইম অফ ফ্লাইটটা বের করছি। সে যে এক্সট্রা ডিসটেন্স যে নিচে নামতেছে, তো এই এক্সট্রা ডিসটেন্স নিচে নামতে তার কি হবে, এক্সট্রা একটা টাইম কভার করবে আর এক্সট্রা একটা টাইম নেবে। তো এক্সট্রা টাইমটা আমরা দেখতে পাইতেছি একদম ভিভিডলি যে টাইমের ভ্যালু এখন কত আসছে, 0.71। সো ইউজিং দিস টাইম আমরা কি করলাম, হরাইজন্টাল ভেলোসিটি ইউজ করে হরাইজন্টাল ডিসটেন্স বের করলাম। সো এখন আমাদের হরাইজন্টাল ডিসটেন্সের ভ্যালু আসছে 5.7। আর আগে যখন নাকি আমরা অ্যাজিউম করছিলাম টেক অফ আর ল্যান্ডিং হাইট সেম, তখনের জন্য আমাদের হরাইজন্টাল ডিসটেন্স আসছিল 4.6। সো এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স কতটুকু কভার করা হইলো, এই দুইটা ডিফারেন্স। সো কত আসবে, 1.1 মিটার। সো দ্যাট ইজ আওয়ার অ্যানসার, যে 1.1 মিটার। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে এখন? মারিয়া, আচ্ছা, সি নাম্বারের কোশ্চেনটা দেখো একটু উপরে নাও। এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স দিস ইনেবলস দ্য অ্যাথলিট টু জাম্প, হ্যাঁ মানেটা কি, সে দাঁড়ায় যে সে এমন, এখানের মধ্যে কাজটা কি, তোমার এইখান থেকে এরকম দাঁড়ানো অবস্থায় সে টেক অফ করছে, সে দাঁড়ানো অবস্থায় যদি ল্যান্ড করে, সো তাহলে কি সে ইনিশিয়াল যে হাইট থেকে স্টার্ট করছিল ওই হাইটে ফেরত আসছে। কিন্তু সে যদি দাঁড়ানো এরকম অবস্থা থেকে পরে যায় বসে যায়, হ্যাঁ, সো তাহলে কি সে যে বসে যাইতেছে, সো তাহলে তার নিচে নামতে এক্সট্রা একটা টাইম কভার করতেছে না? ব্যাপারটা এরকম। দেখো, তোমাকে যদি আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখাই তো তাহলে তোমার কাছে আরো ক্লিয়ার হবে। এটা হলো খালি একটা মাঠ। enables the athlete to jump মানে আমার এমন লাগতেছে কাহিনীটা প্রথমে হইছে না, এমন লাগে। এই যে সে লোয়ার দা পজিশন, যে সে ল্যান্ড করতে সময় যে এক্সট্রা 50 সেন্টিমিটার নিচে নামতেছে, এইটা অ্যাথলিটটাকে এনেবল করতেছে এক্সট্রা একটা হরাইজন্টাল ডিসটেন্স কভার করার জন্য।
সো এক্সট্রা কতটুকু কভার করলো ওইটা বের করতে বলছে, ঠিক আছে? এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যদি তোমার মাঠটা এরকম হয় সো তাহলে তুমি যে হাইট থেকে অবজেক্টটাকে থ্রো করবা সে ওই হাইটে ফেরত আসতে পারবে। বাট হোয়াট ইফ দিস হ্যাপেন্স, যে তুমি জাস্ট একটা এরকম একটা টিলার উপরে আসো এন্ড বাকি গ্রাউন্ড সারফেস হলো নিচে। সো এখন এইখানে সে যতটুকু, এইখানে তুমি তাকে যত ভেলোসিটি থেকে থ্রো করছো, হ্যাঁ, তুমি যদি এইখানেও তাকে সেম ভেলোসিটি দিয়ে থ্রো করো, সে কি করবে? এক্সট্রা সে একটা আরো বেশি ডিসটেন্স টাইম সে কি করবে? এই যে তার এইখানে ল্যান্ড করার কথা, এই যে তার এই পজিশনে ল্যান্ড করার কথা, কিন্তু সে ল্যান্ড করতেছে কোথায় যায়? আরো একটা একটু এক্সট্রা, দূরে গিয়ে আর একটু এক্সট্রা ডিসটেন্স কভার করতেছে। তো এই যে এক্সট্রা ডিসটেন্স কভার করতেছে, হোয়াট ইজ দ্য রিজন? বিকজ সে যেই হাইট থেকে জার্নি শুরু করছে ওই হাইটে সে আসে নাই, সে হাইট থেকে আরো কি করছে? নিচে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ। মারিয়া বলে যে আমি নাকি নিজে জাম্প করে এক্সাম্পল দিব। আচ্ছা, সো তাহলে এসএস এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমার? হ্যাঁ ভাই। ওকে, বাকি কারো কি কোনো কনফিউশন আছে? বর্ষা বুঝছো? স্যার মানে বেসিক্যালি এখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, তারপর নরমালি আবার ম্যাথ করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে দেখে আবার আমাদের করতে হয়েছে, এর জন্য 4 মার্ক দিছে, বুঝছো? তো জায়গা তো কম দিয়েছে স্যার, কোন মুখে জায়গাটা এই যে আমরা ডায়াগ্রামটা যে আঁকছি, ডায়াগ্রামটা তো দরকার নাই, বুঝছো? ডায়াগ্রামটা আমাদের দরকার নাই, ডায়াগ্রামটা আমরা শুধু শুধু আঁকছি বোঝানোর জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি আমি থাকতাম, আমি মনে করো পরীক্ষা দিতেছি, তখন আমি কি করতাম? সিভিএম লিখে আমি আমার গিভেন ইনফরমেশন গুলিও লিখতাম না, আমি ডাইরেক্ট এস ইকুয়াল টু এইটা বসায় টাইমটা বের করে ফেলতাম, দেন সিএইচএম দিয়ে ফর্মুলার মধ্যে ডিরেক্টলি ভেলোসিটি ইনটু টাইম করে দিতাম, শেষ। তোমাদেরও ব্যাপারটা এমন হয়ে যাবে যখন নাকি তোমরা অনেকগুলা প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? তো এখন এই কোয়েশ্চেনটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আর আছে? রিক্তি বুঝতে পারছো তুমি? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ। সো এখন আমরা এই কোয়েশ্চেনটা সলভ করলাম। এখন তোমাদের কি মনে হচ্ছে প্রজেক্টাইল মোশন কি এত বেশি কঠিন কিছু আছে? এখন ছেলেদের সবচেয়ে ফেভারিট একটা স্পোর্ট ফুটবল রিলেটেড কোয়েশ্চেন কি বলছে দেখো। আ স্টুডেন্ট ইনভেস্টিগেটেড দ্য ফিজিক্স অফ ফুটবল। কি জিনিস? এ নাম্বার দেখো, ছেলেদের নিয়ে কথা বলছে, এর জন্য এখানে মধ্যে শি বসাই দিছে। ওকে, she used the equations of motion to model the behavior of a ball when kicked at different angles to the horizontal. যে একজন ফুটবলার, হ্যাঁ, সে কি করতেছে? ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলটাকে কিক করতেছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলটাকে কিক করে সে দেখতেছে যে বলটা কত অ্যাঙ্গেলে কিক করলে কতটুকু দূরে যায়। বুঝতে পারছো কি বললাম? যে সে এক্সপেরিমেন্টটা করতেছে কি, সে এক্সপেরিমেন্টটা করতেছে এরকম যে সে গ্রাউন্ড সারফেসে, যে গ্রাউন্ডের উপর বলটা রেখে সে কিক করতেছে, কিক করে করে সে সবসময় সেম অ্যাঙ্গেলে কিক না করে কি করতেছে, একবার একটু উপরে নিতেছে, একবার একটু বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, একবার কম অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এই যে এখানের মধ্যে ভ্যালুগুলো দেওয়া দেখো, 10 ডিগ্রি অ্যাঙ্গেলে কিক করলে হাইট রিচড বাই দ্য বল ইজ দিস, 20 ডিগ্রিতে কিক করলে হাইট রিচড বাই দ্য বল ইজ দিস, 30 ডিগ্রিতে কিক করলে পরে বল হাইট রিচড বাই দ্য বল ইজ দ্যাট, 40 ডিগ্রিতে কিক করলে পরে এটা। ওকে, সো তাহলে আমাদের অনেকগুলো এরকম ভ্যালু দিল। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, she predicted the height of the ball when it reached the goal presuming it was kicked from the same place. সো এটা আমাদের পরে আবার আসবে, ঠিক আছে? যে height of the ball when it reached the goal, এই যে গোল পোস্টটা আছে এরকম, হ্যাঁ, আমি একটু সাইড ভিউ আঁকি তো তাহলে পরে বুঝতে ব্যাপারটা ক্লিয়ার হবে। সো দিস ইজ দ্য গোল পোস্ট, এখানে থেকে কিক করা হবে, তো বলটা উপরে যে গোল পোস্টের ওখানে সে কতটুকু হাইটে আছে ওই ব্যাপারটা দেখতেছে। যে ব্যাপারটা হলো এরকম, ইটস লাইক দিস। আমি এখানের মধ্যে থেকে সাইড ভিউ যদি এরকম দেখাই, কি দিয়ে দেখানো যায়, ব্যাপারটা হলো এরকম। ওকে, সো সাপোজ দিস ইজ দ্য গোল পোস্ট। ওকে, এটা হলো গোল পোস্ট। এখন আমি এখান থেকে কিক করতেছি, 10 ডিগ্রি অ্যাঙ্গেলে কিক করলে দ্য বল হিটস ওভার হিয়ার, যে গোল পোস্টে আসলে
when it is entering the goal, ঠিক আছে, গোল পোস্টের গোল লাইন বরাবর আসলে পরে তার হাইট কত থাকে? the height is 0.78 মিটার। 20 ডিগ্রিতে হিট করলে পরে the height when the ball reaches the goal is 1 মিটার। এরপরে 2.8 মিটার, এরপরে কত? 4.7 মিটার। this does not mean the maximum height। আমি ভুলে ম্যাক্সিমাম হাইট বলে ফেলছি একটু আগে, এটা ম্যাক্সিমাম হাইট না, এটা হলো ব্যাপারটা এরকম। দেখো তোমাদেরকে চারটা আমি একে দেখাই পাশাপাশি। so the thing is something like that, যে this is the goal post, sorry, this is the goal post, সাইড ভিউ দেখো, হ্যাঁ, সাইড ভিউর এখানের মধ্যে কাজটা কি? 10 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন হিট করা হয় কি হবে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করা হয়েছে? 10 ডিগ্রি। 10 ডিগ্রিতে যখন হিট করা হয়েছে, গোল পোস্টে রিচ যখন করছে তখন হাইট কত? 0.78 মিটার। এখন যখন নাকি 20 ডিগ্রিতে কিক করা হয়েছে, হ্যাঁ, যখন নাকি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কিক করা হয়েছে, যখন নাকি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কিক করা হইলো তখন হাইটটা কত? হাইট when it reached the goal is 1.0 মিটার, ঠিক আছে। এরপরে দেখো যখন নাকি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছে, এই পাশে আর কি 30 ডিগ্রির জন্য, তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন নাকি হিট করা হয়েছে তখন কি? তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন হিট করা হয়েছে তখন এটা কি করতেছে? গোল পোস্টের কাছে রিচ করার পর তার হাইট কত? 2.8 মিটার এন্ড 4.7 হাইট থাকবে কখন? 4.7 মিটার হাইট থাকবে যখন নাকি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করা হবে। সো 40 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছে, সো তখন হাইটটা কত? দিস ইজ নট নেসেসারিলি দ্য ম্যাক্সিমাম হাইট, এটা সে কি করবে? ম্যাক্সিমাম হাইটে যে আবার ডিপ করবে, ওকে। তো তাহলে এটা কত? 4.7 মিটার। ব্যাপারটাকে তোমাদেরকে বুঝাইতে পারছি যে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কেমন এখানের মধ্যে? এসাস হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমি কিভাবে বুঝছি যে গোল পোস্টের উপরে গেছে? গোল পোস্টের উপরে গেছে নাকি নিচে এটা আমি জানি না। এটা অ্যাকচুয়ালি গোল পোস্টের একটা সার্টেন হাইট আছে, বুঝছো? গোল পোস্টের হাইট হয় 2.4 মিটার, বুঝছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। একজন মানুষের নরমাল হাইট কত? একজন মানুষের নরমাল হাইট তো তোমার 1.8 মিটার হয় ম্যাক্সিমাম, হ্যাঁ, 1.8 মিটারের মতো। তো গোল পোস্ট তো মানুষের থেকে একটু লম্বা থাকে, সো তাহলে ওই জিনিসটা কনসিডার করে দেন আমি ব্যাপারটা অ্যাজিউম করছি আর কি। তুমি তো ফার্স্টে কিছুই বুঝবে না যে গোল পোস্টের উপরে দিয়ে যাবে নাকি গোল হবে। তুমি জানো যে গোল লাইন বরাবর যখন নাকি আসছে, ওকে, গোল পোস্টের লাইন বরাবর যখন নাকি আসছে তখন সে এত হাইট উপরে আছে গ্রাউন্ডের থেকে, ব্যাস এতটুকু এখানে তোমার জানার আছে, ওকে। এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে 1 নম্বরে, state the significance of the negative value of height for the angle of 10 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য নেগেটিভ হাইট। হোয়াট? এটা কি নেগেটিভ ছিল? আচ্ছা, নেগেটিভ হলে কি মাটির নিচে চলে যাব? নেগেটিভ কোন জায়গায় দিল এটাই তো দেখতেছি না। State the significance of the negative value of height for an angle of 10 degree. মানে পার অ্যাঙ্গেলে হয়তো বা ডিফারেন্সটা কত হয় ওই টাইপের কিছু। আচ্ছা বুঝছি। এখানের মধ্যে মোস্ট প্রবাবলি ব্যাপারটা হলো এরকম যে বলটা যদি 10 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করা হয়, এটা গোল পোস্টে রিচ করার আগে ড্রপ খাবে, বুঝছো? গোল পোস্টে রিচ করার আগে ড্রপ খাবে, তো তার মানে ইন রিয়েলিটি তার কি করার কথা? গোল পোস্টের থেকে 0.78 মিটার নিচে থাকার কথা, বুঝতে পারছো?
আরে তো এখানে ভাই নেগেটিভ ব্যাপারটা এই জিনিসটা বুঝাইছে। আমরা মার্ক স্কিমটা ফার্স্টে মিলাই না, আমরা তো 3 নাম্বার কোশ্চেনের জন্য তো মার্ক স্কিমটা মিলাই না, এটা তো বললাম না। ফার্স্টে আমরা মার্ক স্কিমটা মিলাই নেই। এই যে ফার্স্টে আছে। এখানের জন্য আমাদের টাইমের ভ্যালুটা কত বের করছিলাম, 0.57 আসছিল না এসএস, হ্যাঁ। যে 0.6 এর কাছাকাছি শো করতে বলছিল। সো তাহলে এখানের জন্য আমাদের টাইমের ভ্যালু আসছিল 0.57, আর ডিসটেন্সের ভ্যালু, যে হরাইজন্টাল ডিসটেন্সের ভ্যালু কত আসছিল, 4.6 এটা। এখন এখানের জন্য আমাদেরকে কি করতে বলছে দেখো, এখানের জন্য করতে বলছে যে এক্সট্রা টাইম তারা আলাদা করে বের করছে। এক্সট্রা টাইম এরকম আলাদা করে এমন ক্যালকুলেশনে গেলে এই এক্সট্রা টাইম বের করার ব্যাপারটা করতে পারো, কোনো সমস্যা নাই। আবার পুরাটা একবার আমরা যে ক্যালকুলেট করে আসছি ওই জিনিসটা করলেও কোনো প্রবলেম হবে না, বুঝতে পারছো? যে ফাইনালি আমাদের অ্যানসারটা কত, যে দ্য এক্সট্রা ডিসটেন্স ট্রাভেল ডিস কত আসছিল, 1.1 মিটার আসছিল না নাবিল? ওকে, সো তাহলে এখানের মধ্যে সিগনিফিকেন্সটা কি, ওখানে মাইনাস সাইনটা থাকার সিগনিফিকেন্সটা হলো দ্য বল হ্যাজ বাউন্সড or the ball would have been below the initial height or the ball has landed before reaching the goal। বুঝা গেছে ব্যাপারটা? যে নেগেটিভ দেওয়ার মানেটা কি, নেগেটিভ দেওয়ার মানেটা হলো যে বলটা অ্যাকচুয়ালি কি করে নাই, গোল পোস্ট রিচ করার আগ পর্যন্ত মাটিতে বাউন্স না করে থাকতে পারে নাই, ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি, আমরা কি বলবো, আমরা বলবো যে দ্য সিগনিফিকেন্স, এখানে নেগেটিভ সাইনটা ভুলে কোশ্চেনে আসে নাই, আমরা এখন দিয়ে রাখলাম কোশ্চেনে। ওকে, কোশ্চেন আসলে পরে তখন আমরা অ্যাকচুয়ালি বুঝে যেতাম যে মাইনাসের ব্যাপারটা কি। সো কোশ্চেন পড়লে বুঝতে পারছি। এখন এখানের মধ্যে কি লিখবো, এখানের মধ্যে লিখবো যে the negative value of height implies that the ball bounced before reaching the goal। এই অ্যানসারটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মারিয়া বুঝতে পারছো? হ্যাঁ, ট্রিক শট। এখানের মধ্যে ওই নাকেল বল যেগুলো মারে না, ওখানের মধ্যে তোমার যে গোলকিপারের সামনাসামনি এসে একটা বাউন্স করে, তো তখন গোলকিপার ওখানের মধ্যে হঠাৎ করে ক্যাচ করতে পারে না, ওইরকম। মারিয়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, সো নাও এখানের জন্য বলতেছে on the diagram below sketch and label the predicted path of the ball for angles 20 degree and 40 degree। so 20 degree and 40 ডিগ্রির জন্য আমাদের স্কেচ করতে বলছে, আমরা তো উপর একটু আগে স্কেচ করেই আসছি, সো আমরা এখানের মধ্যে সুন্দর মতো করতেই পারবো। ব্যাপারটা কি, 20 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য this is for 20 degree angle, হাইট কত 20 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য 1.0 মিটার ছিল না নাকি? হ্যাঁ 1.0 মিটার। and 40 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কত ছিল এসাস? 2 point something, 4.7 ছিল। 4.7। 4.7। ঠিক আছে, এটা কত, এটা হলো 4.7 মিটার। তো আইডিয়াটা কি সবার বুঝা গেছে যে এখানের মধ্যে কোশ্চেন অ্যাকচুয়ালি কি চাইছে আমাদের কাছে? ওকে, সো এইটা ছিল আমাদের ফার্স্টে স্কেচ করার কাজ গেল। এখন এতক্ষণ কিন্তু আমাদের গোল পোস্টের হাইট বলে না, আমরা তো জানতাম না যে আসলে গোল পোস্টের উপর দিয়ে যাবে নাকি নিচে দিয়ে যাবে, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, B1 এ ডিউরিং আ ফুটবল ম্যাচ the ball is kicked towards the goal। ওকে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখতে পাইতেছো তোমরা? at an angle of 15 degree to the horizontal। ওকে,
the distance is 11 meter as shown. শুটিং পজিশন থেকে গোল পোস্ট পর্যন্ত ডিসটেন্স কত 11 মিটার এন্ড গোল পোস্টের হাইট কত 2.4 মিটার। ওকে, নাও বলতেছে the ball has a diameter of 0.22 মিটার। ঠিক আছে, বলের ডায়ামিটার বলে দিয়েছে 0.22 মিটার and the initial speed is 26। এই ক্যালকুলেশনে দিছে কত মার্ক দেখছো? এর থেকে বড় ক্যালকুলেশন হয় না। সো এখন আমরা এখানের মধ্যে ক্যালকুলেশনটা করে লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, এখানের মধ্যে একদম স্পেসিফিক্যালি বলে দিছে যে ইউ মে ইগনোর দ্য ইফেক্টস অফ এয়ার রেজিস্ট্যান্স। সো the horizontal velocity will remain what? SS মানে 0 constant সরি velocity। হ্যাঁ সরি। ঠিক আছে, সো এখন আমরা এখানের মধ্যে স্কেচ করে ফেলি এই ব্যাপারটা হবে এরকম। এক্সেলারেশন নাই আর কি। সো দিস ইজ দ্য কেস। এইটা হলো আমাদের গোল পোস্টটা, দিস ইজ দ্য গোল পোস্ট। এখন শুটিং পজিশন থেকে গোল পোস্টের ডিসটেন্স কত? শুটিং পজিশন থেকে গোল পোস্টের ডিসটেন্স হলো 11 মিটার। ওকে, the shooting angle is 15 ডিগ্রি। আমাদের প্রত্যেকটা ইনফরমেশন কেয়ারফুলি এরকম লিখতেছি যেন তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। ওকে, এন্ড যে এখানে তো বলের ডায়ামিটার দেওয়া। হ্যাঁ, বলের ডায়ামিটার দাও, এটার কাজ আসবে, আমরা দেখবো নি কি কাজ আছে না আছে। তুমি না দেখাইলা যে ডায়ামিটার ইয়া থাকে, কাজ থাকে, মানে কি ডায়ামিটার কি থাকে? ডায়ামিটারের কাজ থাকে যেটা লাইক আমরা করতেছি না। ডায়ামিটারের কাজ থাকে কি এইখানের জন্য আমাদের ডায়ামিটারের কাজটা কি আসবে যে বলটা তো জাস্ট একটা পয়েন্ট অবজেক্ট না, তার তো একটা সার্টেন একটা ভলিউম আছে, একটা এরিয়া আছে, তাই না? সো এখন তুমি মনে করো যে তোমার হাইটটা আসলো কত 2.4 বা তোমার হাইট আসলো কত 2.3। তুমি ভাবতেছো যে এটা তো গোল হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি করবে? এটা তো উপরের বার পোস্টে যায় হিট করবে। কেন? বিকজ ব্যাপারটা হলো এরকম যে তুমি এই ভিউটা দেখো, এটা ফ্রন্ট ভিউ। ওকে, লেটস ড্র দ্য ফ্রন্ট ভিউ। সো দিস ইজ দ্য গোল পোস্ট। তুমি এখন গোল পোস্টের দিকে হিট করতেছো, সরি, তুমি এখন গোল পোস্টের দিকে হিট করবা। ওকে, তুমি এখন গোল পোস্টের দিকে শুট করলা। হোয়াট হ্যাপেন্স? তোমার বলটা এইখানে যাই হিট করলো। হ্যাঁ, এমন হইতে পারে না যে তোমার বলের হাইট তুমি যেটা বের করছো, তোমার বলের হাইট তুমি বের করলে এইটা, এখন বলের ডায়ামিটারটা তো তোমার কি আছে? বলের হাইট, তুমি যে হাইটের ভ্যালুটা ক্যালকুলেট করছো দ্যাট ইজ লেস দেন দ্য হাইট অফ দ্য গোল পোস্ট, 2.4 এর কম। বাট তোমার এখানে বলটা কি? তোমার এখানের মধ্যে বলটা 0.22 মিটারের ডায়ামিটার। সো তাহলে সে যা কি করবে? এখন বার পোস্টে হিট করবে। সো এটা কি গোল হবে? না, এটা বাউন্স ব্যাক করবে। আর ওরকম লাক আমাদের ডিপেন্ড করে যে গোল পোস্টে লাগাও তো ঢুকে যায়। সো ওখানের মধ্যে ব্যাপারটা ওরকম ভাবে কি আসে না আসে আমরা দেখবো আর কি। হ্যাঁ, আমরা ক্যালকুলেশনটা নিজেরা একটু আগে করে নেই। সো এখন ফার্স্টে আমাদের নরমাল ক্যালকুলেশন, যে ডায়ামিটারের কাহিনী পরে আমাদের জেনারেল ক্যালকুলেশন গুলো আমরা করতে পারলে অনেক মার্ক পেয়ে যাব। ফাইনালি গোল হবে নাকি হবে না ওইটা বের করা আমাদের 1 মার্কের কাজ, বাকি 5 মার্কে আমাদের জেনারেল ক্যালকুলেশন। সো ওই জিনিসটা আমরা দেখে নেই আগে। সো হোয়াট উইল বি দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট? এটা কে বলবা? এটা নাবিল বলো। হোয়াট উইল বি দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি? UH। এক মিনিট স্যার, মানে এর সাথে cos 15 11 cos 15। না না, ভ্যালু চাই না, তুমি শুধু এটা বলো, এক্সপ্রেশনটা কত? 26 cos 15, এটা না? হ্যাঁ হ্যাঁ। সো এটা আমরা পরে ভ্যালুগুলা পরে করব, বুঝছো নাবিল? আমরা যদি আগে আগে ভ্যালুগুলা বের করে ফেলি, ফাইনাল অ্যানসারের আগে তুমি যত রাউন্ড আপ করতে থাকবা তত তোমার মেইন অ্যানসারের থেকে ডেভিয়েট হবে অ্যানসারটা, বুঝছো? সো তাহলে মেইন অ্যানসারে যাওয়ার আগ পর্যন্ত যত পসিবল ফুল ফর্মে রাখবা, বুঝতে পারছো? ওকে, সো নাও
আমরা এখানের জন্য ফার্স্টে বের করি কনসিডারিং হরাইজন্টাল মোশন। আমরা কি বের করব যে এই যে গোল পোস্টের থেকে শুটিং পজিশনের ডিসটেন্সটা কত, গোল পোস্টের থেকে শুটিং পজিশনের ডিসটেন্সটা কত, 11 মিটার। সো আমরা হরাইজন্টাল কি কি ইনফরমেশন জানি আমরা লিখে ফেলি। হ্যাঁ এসাস, আমরা এটা জানি 26 cos 15। অ্যাসেলারেশন কত হবে এসাস? acceleration 0 0, এক্সিলেন্ট। এন্ড হরাইজন্টাল ডিসটেন্স কতটুকু কভার করতে হবে ইন অর্ডার টু রিচ দ্য গোল? 11 মিটার। এই ব্যাপারটাকে সবাই বুঝতে পারছো যে আমরা হরাইজন্টালের ইনফরমেশন কি কি নিলাম? জেরেন বুঝছো? ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি যে ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি, অ্যাসেলারেশন এন্ড ডিসটেন্স জানি, উই হ্যাভ টু ডিটারমাইন দ্য টাইম টেকেন ইন অর্ডার টু রিচ দ্য গোল। ওকে, সো আমরা টাইমটা বের করি। সো এখন t ইজ ইকুয়াল টু হোয়াট? সো নাও আমরা কি করব, s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার্ড। এখানে ইনিশিয়াল স্পিডটা কিসের? তুমি কিক করবা না, বলটাকে কিক না করলে সে কি যাবে? তাকে ইনিশিয়াল 26 স্পিডটা ডিগ্রি তাহলে আমরা অ্যাঙ্গেলে, মানে হরাইজন্টালে ধরছিলাম। হ্যাঁ 26 ডিগ্রি কি বলে 26 মিটার পার সেকেন্ডে হিট করছে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে হরাইজন্টালের সাথে। সো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট বের করে নিলাম, বুঝছো? হ্যাঁ, সো তাহলে এখানে কত, 26 cos 15 ইনটু t প্লাস 0। সো এখন এখানে থেকে t এর ভ্যালুটা কত হয় এসাস? এটা হচ্ছে 26 cos 15 দাঁড়াও 0.438 কত আসে? 0.438 0.438 সেকেন্ড, তাই না? ওকে, সো তাহলে এই টাইম লাগে কি শুটিং পজিশন থেকে গোল পোস্ট রিচ করতে। ওকে, সো এখন শুটিং পজিশন থেকে যে গোল পোস্ট রিচ করবে, তো এখন গোল পোস্টের ওখানে তার হাইটের ভ্যালুটা কত এটা বের করতে হবে না এসাস? কনসিডারিং ভার্টিক্যাল মোশন, নাও হোয়াট উই নো, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি জানি 26 sin 15, তাই না? Initial vertical velocity is upward, so acceleration will be what? downwards minus 9.8. minus 9.81. So minus g, that is minus 9.81 meter per second square. Okay, and we know the time, যে কত টাইমের জন্য আমরা বের করতে চাচ্ছি হাইটের ভ্যালুটা আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা 0.438 সেকেন্ডের জন্য। ওকে, সো নাও we need to know the height. So এখন আমরা আবার কোন ফর্মুলা ইউজ করব? s equal to ut plus half at square. So what is the value of s? We will see 26 sin 15 multiplied by 0.438 plus half into minus 9.81 into 0.438 squared. So s এর ভ্যালু কত আসে? 2.006. কত আসছে? 2.006 2.006 মিটার। অল রাইট, সো তাহলে এটা কি, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বল ওয়েন, তো তাহলে এখানের মধ্যে আমরা এটা কি 2.0 লিখি, তো এটাকে কি লিখবো? দিস ইজ দ্য height of the ball when it reaches the goal, তাই না?
when it reaches the goal. ব্যাপারটা কি বুঝলাম? আমি কি করলাম, যে এই যে হাইটটা বের করলাম, এই হাইটটা কিসের? যখন নাকি বলটা গোল পোস্ট রিচ করলো তখন সে গ্রাউন্ডের থেকে কতটুকু উপরে আছে এই হাইটটা আমি বের করলাম। কত আসলো? 2.0 মিটার। এই ব্যাপারটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? না। ওকে, এখন এখানে অ্যাকচুয়ালি আমাদের ডায়ামিটারের ভ্যালুটা কি করব? ডায়ামিটারের ভ্যালুটা আমরা অ্যাড করেও, হ্যাঁ, ডায়ামিটারের ভ্যালুটা অ্যাড করেও আমরা কি পাইতেছি? ডায়ামিটারের ভ্যালুটা অ্যাড করেও আমরা টোটাল হাইট অফ দা গোলের থেকে কম পাইতেছি না? এসাস হ্যাঁ 2 এর সাথে যদি 0.22 প্লাসও করি কত আসবে? 2.22 মিটার। সো তাহলে স্টিল ইট ইজ লেস দ্যান দা হাইট অফ দা গোল। তো তার মানে কি গোল হবেই। এখন আমরা ওদের মার্ক স্কিমের মধ্যে দেখবো যে ওরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কিভাবে করছে ফাইনালি। যে ফার্স্টে তো আমরা বলছিলাম যে নেগেটিভ কেন, বিকজ বাউন্স করছে, সো এটা তো অলরেডি দেখে ফেলছি আমরা। দেন 20 এন্ড 40 ডিগ্রির জন্য এই যে আমাদের স্কেচ করতে বলছিল, স্কেচ তো আমরা এমনই করছি, সো তাহলে আমাদের স্কেচ নিয়ে কোনো সমস্যা হয় নাই। এন্ড এই যে দেখো কি করলাম এখানের মধ্যে, কাজটা কি? তুমি দুইটা কাজ করতে পারো, ইদার ইউ ক্যান টেক দ্য রেডিয়াস অফ দ্য বল অর ইউ ক্যান টেক দ্য ডায়ামিটার অফ দ্য বল, ডাজন্ট ম্যাটার, দুইটাতেই তারা অ্যালাউ করছে। সো ফার্স্টে কি করছে দেখো, ফার্স্টে তারা টাইম অফ ফ্লাইটটা বের করছে যে গোল পোস্ট রিচ করতে কতটুকু টাইম নেয়, ঠিক আছে? দিস ইজ দ্য টাইম টেকেন টু রিচ দ্য গোল, i.e. time taken to cover 11 মিটার হরাইজন্টাল ডিসটেন্স, তাই না? যে কিকিং পজিশন, যে পজিশন থেকে কিক করতেছিল ওখান থেকে গোল পোস্টের হরাইজন্টাল সেপারেশন ছিল 11 মিটার। এই 11 মিটার ট্রাভেল করতে কতটুকু টাইম লাগছে এটা ফার্স্টে বের করা হয়েছে, কত? 0.44 সেকেন্ড। এই ভেলোসিটিটা ইউজ কি বলে, এই টাইমটা ইউজ করে আমরা কি করছি, এই টাইমটা ইউজ করে আমরা হাইটের ভ্যালু বের করছি, যে এই টাইমের সময় যে when the ball have traveled for 0.44 second the height of the ball is 2.01 or 2.0, দোনোটাই আসে, এই যে ওরা 2.0 ধরছে, দেখছো 2.0, আমরা মাত্র 2.0 লিখে আসছি না ওইটা। এখন বলতেছে দেখো, সো এখন height of the top of the ball on reaching the goal, so top of the ball, এই যে এখানের মধ্যে দাঁড়াও ডায়াগ্রামটা আমি একটু অন্যরকম করে আঁকি। হোয়াট উই ক্যান ডু, সেইখানের মধ্যে জায়গা না, আমি অ্যানসার শিটটার মধ্যে যাই, ওখানের মধ্যে দেখি। ওকে, সো দ্য কেস ইজ সামথিং লাইক দ্যাট, যে তোমার বলটা ছিল গ্রাউন্ডে, ওকে, দিস ইজ দ্য গোল পোস্ট অফ 2.4 মিটার হাইট। এখন দিস ইজ দ্য বল, ইট ওয়াজ অন দ্য গ্রাউন্ড। এখন বলটা, এখন তুমি হাইটের ভ্যালু বের করছো কত, সরি তুমি হাইটের ভ্যালু বের করছো কত, হাইটের ভ্যালু বের করছো তুমি 2 মিটার। এখন বলের ডায়ামিটার কত, বলের ডায়ামিটার হলো 0.22 মিটার। তো তাহলে ওভারঅল হাইট, যে টপ অফ দা বল কতটুকু হাইটে আছে, 2.22 মিটার উপরে আছে। স্টিল ইট ইজ লোয়ার দ্যান হোয়াট, স্টিল ইট ইজ আন্ডার দা বার, বার পোস্টের নিচে, তো তার মানে ইট উইল গো ইনসাইড দা গোল। ব্যাপারটাকে সবাইকে বুঝাইতে পারছি আমি? সাইমা, সাইমা, জেরিন, তোমরা বুঝছো? ওকে, সাইমা বুঝছো, চ্যাটে অলরেডি কনফার্ম করছে। হ্যাঁ আমিও বুঝছি। হ্যাঁ বুঝছি। ওকে, ভেরি গুড। সো তাহলে আমরা এখানের মধ্যে ফাইনাল কাজটা কি করব? ফাইনাল কাজ আমরা এটা লিখবো, সো দিস ইজ দ্য হাইট অফ দ্য বল when it reaches the goal, ঠিক আছে? এখন height of the top of the ball, height of the top of the ball when it
reaches the goal is equal to what? Is equal to 2.0 plus 0.22, which gives us 2.22 meter. এখন কি লিখবো? Since 2.22 meter is less than 2.4 meter, the কি চাইছে আমাদের কাছে যে the ball will pass into the goal or not. So তাহলে আমরা বলবো কি the ball will pass into the goal. The ball will pass into the goal. ব্যাপারটা বুঝতে পারছো এখন সবাই? আমাদের this is the answer. 6 মার্কের কোশ্চেন, সো we had to do some of the thinking by ourselves. মাঝে মাঝে তারা গাইড করে কোশ্চেনের মধ্যে, তারা কোশ্চেনের মধ্যে গাইড করবে যে ফার্স্টে এটা বের করো যে 11 মিটার হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করতে কতটুকু টাইম নিল। সো তাহলে এটা করলাম। এরপর বলল যে এই 11 মিটার হরাইজন্টাল ডিসটেন্স কভার করার পর তার গোল পোস্টের কাছে আসার পরে হাইট কত আছে, সো এটা বের করলাম। সো তখন আমাদেরকে যদি কোশ্চেন করে যে বলটা কি গোল হবে নাকি হবে না, তখন আমরা বুঝে যাব যে আমাদের তো প্রিভিয়াস অ্যানসার গুলো ইউজ করতে হবে। কিন্তু এখানে তো আমাদের কোনো গাইডেন্স দেয় নাই। ওকে, এখানে আমাদেরকে কোনো গাইডেন্স দেয় নাই, শুধু ইনিশিয়াল কয়টা ইনফরমেশন দিয়ে ছেড়ে দিছে। সো হোয়াট উই হ্যাড টু ডু, এসাস আমাদের কি করা লাগলো? We had to আমাদের think. নিজেদের পুরাটা চিন্তা করে করে ডিভাইস করা লাগছে যে কোনটা কি হইলে কেমন হবে। বুঝতে পারছো? তো তাহলে এ লেভেলস এর এই ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল যে তোমার নিজের চিন্তা করে করে অ্যানসার এরকম বের করতে হবে। সো আমাদের কেসটা কি আসলো দেখো এসাস। তো তাহলে আমাদের অবস্থা হলো এরকম, ও লেভেল যে তো হাতে ধরাই দিত, তাও পারতাম না। আমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেশন হলো এইটা যে ফ্রন্ট ভিউ যদি আমরা দেখি, তো তাহলে কি ওভারঅল হাইট হলো 2.4 মিটার। তো আমাদের দ্য বল ইজ গোয়িং আন্ডার দ্য বার, তো তার মানে এটা কি করবে? গোল পোস্টের ভিতরে ঢুকবে। রিক্তির ক্লিয়ার হয়েছে? রিক্তি, মারিয়া, মারিয়া কোথায়? মারিয়া তো চলে গেছে। ওকে, সো তাহলে সবার যদি বোঝা হয়ে যায় তো তাহলে তো ভালো। ফাহিম বুঝছো এটা? ভাই একটু নিচে নাও তো, এই যে জি ভাইয়া। কি কি জানি লিখছো নিচে, এগুলা লিখতে হবে। এগুলা সবই লিখতে হবে, আমি এগুলার স্ক্রিনশট দিয়ে দিব তোমাদের ক্লাসের পরে, স্ক্রিনশট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো এখন এটা গেল। এখন এখানের মধ্যে আরেকটা কোশ্চেন বলতেছে অ্যাকচুয়ালি তো এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল না, তাই না? অ্যাকচুয়ালি তো এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল না, অ্যাকচুয়ালি তো এয়ার রেজিস্ট্যান্স কাজ করে যে এয়ার রেজিস্ট্যান্স উড কজ an additional force on the ball. Explain the effect this would have on the ball's motion. যে এয়ার রেজিস্ট্যান্সটা কোন দিকে কাজ করে এসাস বলো তো? হরাইজন্টালে ইয়া হবে, ডিক্সেলারেশন হবে। কোন দিকে কাজ করে এটা কি? জিজ্ঞাসা করছি শুধু। Where does air resistance force হরাইজন্টাল দিকে। act? No, অপোজিট ডাইরেকশন দিক দিয়ে। opposite to motion, আচ্ছা, যেদিকে মুভ করতেছে তার উল্টা দিকে। শেষ। অপোজিট টু মোশন। ঠিক আছে? তো তাহলে ব্যাপারটা হবে এরকম যে আমরা যে এখানে ডায়াগ্রামটা আঁকছি, সো এয়ার রেজিস্ট্যান্সটা কেমন কাজ করবে, লেটস ড্র দ্য এয়ার রেজিস্ট্যান্স উইথ আ ব্লু কালার। সো ভেলোসিটি হলো এইদিকে, সো তাহলে এয়ার রেজিস্ট্যান্স কোন দিকে কাজ করবে? এইদিকে। ভেলোসিটি এখানের জন্য, ভেলোসিটিটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে আঁকি। ভেলোসিটি হলো এরকম, সো তাহলে এয়ার রেজিস্ট্যান্স কোন দিকে হবে? এয়ার রেজিস্ট্যান্স উইল বি ইন দিস ডিরেকশন। সো এয়ার রেজিস্ট্যান্সটা কি আছে? হরাইজন্টাল আছে নাকি ভার্টিক্যাল? হরাইজন্টাল। হরাইজন্টালও না ভার্টিক্যালও না, সেটা একটা অ্যাঙ্গেলে আছে। ও সরি, হ্যাঁ অ্যাঙ্গেল আছে তো। ঠিক আছে? সো তাহলে এয়ার রেজিস্ট্যান্সটা কি করতেছে না? ভেলোসিটি যেহেতু অ্যাঙ্গেলে, এয়ার রেজিস্ট্যান্সটাও অ্যাঙ্গেলে কাজ করবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো সবাই? ফাহিম, যে ভেলোসিটি যেহেতু অ্যাঙ্গেলে, যে তুমি যেহেতু অ্যাঙ্গেলে মুভ করতেছো, তো তাহলে তোমার উপর এয়ার রেজিস্ট্যান্স ফোর্সটাও কি করবে? একটা অ্যাঙ্গেলে কাজ করবে না? ফাহিম? হ্যাঁ হ্যাঁ। ওকে, জি ভাইয়া। সো তাহলে এয়ার রেজিস্ট্যান্স যদি একটা অ্যাঙ্গেলে কাজ করে, সো হোয়াট উইল হ্যাপেন? এয়ার রেজিস্ট্যান্স, তোমার বল মুভ করতেছে এইদিকে, and air resistance will act in this direction. So তার মানে
air resistance will have a horizontal component. It will also have a vertical component. So তাহলে air resistance কি করবে? Horizontal velocity কেও কমায় দিবে, vertical velocity কেও কি করবে? কমায় দিবে, তাই না? Air resistance horizontal velocity এর opposite direction এ কাজ করতেছে, vertical velocity এরও opposite direction এ কাজ করতেছে। So তাহলে it will reduce both the horizontal component of velocity and also the vertical component of velocity. জাবের বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানের জন্য কি বলবো? এখানের জন্য বলবো যে since air resistance act, আচ্ছা হরাইজন্টাল আর ভার্টিক্যাল কি মেনশন করতে হবে? ডাইরেক্টলি বলতে পারি না যে ইয়া কমায় না শুধু velocity কমায়। ভেলোসিটি কমায় এটা বললে হবে না, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল দোনোটাই স্টেট করা লাগবে যে দোনোটার উপরই তার ইফেক্টটা আছে। যে এখানের মধ্যে দেখো নাবিল, যে ফোর্স কাজ করা মানেই যে সে হরাইজন্টাল মোশনকেও এফেক্ট করবে, ভার্টিক্যাল মোশনকেও এফেক্ট করবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই। এতক্ষণও তো ফোর্স ছিল, একটা ওয়েট ছিল না, ওয়েট তো এখনো আছে, কিন্তু ওয়েট তো হরাইজন্টাল ভেলোসিটিকে কোনো ইফেক্ট আনতে পারলো না। কেন পারলো না? বিকজ ভার্টিক্যাল ফোর্স হরাইজন্টাল মোশনের উপর কোনো ইফেক্ট আনতে পারে না, তাই না নাবিল? তো তার মানে কি এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে ভালো কথা, কিন্তু এয়ার রেজিস্ট্যান্স কি শুধু হরাইজন্টালের উপর ইফেক্ট আনবে না, শুধু ভার্টিক্যালের উপর ইফেক্ট আনবে না, it will have effect on both the directions. Why? Because it is also acting at an angle. বুঝতে পারছো? বুঝছি। Sorry, since air resistance acts opposite to the direction of velocity, it will reduce both the horizontal velocity and the vertical velocity. So তাহলে চেঞ্জটা কি হবে? হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ভেলোসিটি কমাইলো বুঝলাম, কিন্তু বলের মোশনের মধ্যে কেমন চেঞ্জটা আসবে, কেমন চেঞ্জটা আসবে ওই জিনিসটা লিখি, দেখো তোমরা বুঝো নাকি। সো it will take longer time for the ball to reach the goal. এটা হলো একটা, বিকজ হরাইজন্টাল ভেলোসিটি কমতেছে, তো তাহলে কি ওই হরাইজন্টাল 11 মিটার ডিসটেন্স কভার করতে কি লাগবে? বেশি সময় লাগবে না নাবিল? হ্যাঁ ভাই। And the height of the ball when it reaches the goal will also be lower. Will also না লিখে will be lower লিখলেই হয়, ঠিক আছে? যে এতক্ষণ এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছিল না দেখে ভার্টিক্যাল ভেলোসিটি শুধু ওয়েটের জন্য এফেক্টেড হচ্ছিল, কিন্তু এখন এয়ার রেজিস্ট্যান্সটা কি করবে? ভেলোসিটিটাকে যদি কমায় দেয়, সো তাহলে আগে যতটুকু হাইট রিচ করতে পারছিল এখন কি সে তত হাইট রিচ করতে পারবে নাবিল? না স্যার। সো তাহলে the height of the ball when it reaches the goal will also be reduced. ব্যাপারটা কি সবাইকে বুঝাইতে পারছি? হ্যাঁ। So let's see the answer. Air resistance কোন দিকে কাজ করে? Air resistance is in opposite direction to ball's motion. So তাহলে the ball will decelerate horizontally, or the ball will have decreasing velocity, or the ball will not travel as far. This reduces the maximum height reached, or the ball is in air for less time, or the ball will take longer to reach the goal. So তাহলে এখানের মধ্যে অনেকগুলা পয়েন্টই আমরা কভার করে ফেলছি। যেহেতু 2 মার্কের কোশ্চেন, আমরা তো শিওর না যে মার্ক স্কিমে কোন কোন পয়েন্টগুলি আছে, কোন কোন পয়েন্টগুলি নাই। সো আমরা যা যা জানি ওগুলা জিনিস আমরা লিখে দিব, এন্ড ইভেন্চুয়ালি দেখবা যে আমাদের লজিকটা
মার্ক স্কিমের সাথে মিলে যাবে। বুঝতে পারছো নাবিল? বুঝছি স্যার। Okay, so this is what we had for projectile calculation. So এমন টাইপের কোশ্চেন গুলো, এগুলো একটু ট্রিকি টাইপের কোশ্চেন, অনেক ইজি কোশ্চেনও আসে, বাট ট্রিকি গুলা দেখাতে তোমাদের আরো ভালো হয়েছে যে তোমরা বুঝতে পারতেছো যে প্রজেক্টাইল রিলেটেড ক্যালকুলেশন কেমন টাইপের আসবে। বুঝতে পারছো সবাই? সো আমাদের এই দুইটা কোশ্চেন আজকে পুরাটা সলভ করলাম। আমাদের এরপর আরো অনেকগুলা কোশ্চেন আছে, এগুলা জিনিস আমরা দেখবো, ঠিক আছে, কিন্তু নেক্সট ক্লাসে। ওকে, এন্ড তোমাদের আজকে এই যে 1A মোশন আর 1A যে ফোর্সেস ছিল ওগুলার মার্ক স্কিম গুলা দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? এখন 1 মিনিট কম আছে, সো তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, ওই যে হ্যাঁ 1 এ ফোর্সেস এরিয়া গুলা দিবেন না, কোশ্চেন পেপার গুলা, হ্যাঁ এখানে কয়েকটা কোশ্চেন তো লাইক করা হয় না, লাইক যেরকম পাওয়ারের আসছে এগুলা তো স্যার কই হ্যাঁ দিবেন? ওগুলা কয়টা মিক্সড আর কি, বুঝছো? যে কয়টা মিক্সড জিনিস হ্যাঁ। থাকবে, পুরাপুরি আলাদা করা যায় না, যে এনার্জি পাওয়ার এগুলা কয়টা আসবেই। হ্যাঁ হ্যাঁ